নমস্কার, সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব সেন্টেন্স, সেন্টেন্সের স্ট্রাকচার, সেন্টেন্সের প্রকারভেদ, সেন্টেন্সের সাবজেক্ট এবং প্রেডিকেট নিয়ে। শুনেই সবার মনে হতে পারে এ তো একদম সহজ জিনিস, সেন্টেন্স মানে একগুচ্ছ শব্দ যার একটা অর্থ আছে। কিন্তু আমার প্রশ্ন এখানেই, বাজারে বহুল প্রচলিত যে বইগুলো বা আমাদের হাতের পাশে যে বইগুলোকে আমরা পাই, সেই বইগুলোতে যে সংজ্ঞা সেন্টেন্সের দেওয়া হয়েছে সেটা কি একেবারেই সম্পূর্ণ, নাকি তার কোনো মডিফিকেশনের প্রয়োজন আছে? আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। সাবজেক্ট, প্রেডিকেট সবাই আমরা মোটামুটি জানি, কিন্তু সাবজেক্ট প্রেডিকেটের কিছু কম আলোচিত বিষয় আজকে আমরা আলোচনা করব। বাংলা ব্যাকরণে সেন্টেন্সকে কিভাবে সংজ্ঞা দেওয়া হয়েছে সেটা নিয়ে যেমন আলোচনা করব, তেমন আমরা দেখব সংস্কৃত ব্যাকরণে সেন্টেন্সকে বা কিভাবেই সংজ্ঞায়িত করা হয়েছে। আসুন আমরা প্রথমেই প্রবেশ করি সেন্টেন্স নিয়ে আলোচনায়, তারপর ধাপে ধাপে আমরা সাবজেক্ট, প্রেডিকেট এবং সবশেষে সেন্টেন্সের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, ভিডিওটি দেখার পর কারোর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার। চলুন তাহলে এবার দেখে নিই সেন্টেন্স কি বা সেন্টেন্সের ডেফিনিশন কি। মোটামুটি আমরা সবাই প্রায় জানি সেন্টেন্স ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট মেক্স আ কমপ্লিট সেন্স। অর্থাৎ সেন্টেন্স হচ্ছে একগুচ্ছ শব্দ যার মধ্যে দিয়ে একটা সঠিক মনের ভাব প্রকাশিত হয়। ইংলিশ গ্রামার অনুযায়ী সেন্টেন্সের স্ট্রাকচার হবে, প্রথমে সাবজেক্ট বসবে, তারপর ভার্ব বসবে, তারপরে বসবে অবজেক্ট। এখানেই বাংলা এবং সংস্কৃত ব্যাকরণের সঙ্গে ইংলিশ গ্রামারের পার্থক্য। বাংলা ব্যাকরণে প্রথমে আমরা বসাই কর্তা, তারপর কর্ম এবং শেষে গিয়ে ক্রিয়া। সংস্কৃত ব্যাকরণেও সেই একই নিয়মে কর্তা, কর্ম, ক্রিয়া। যেমন বাংলায় যদি বলি আমি ভাত খাই, এখানে আমি কর্তা, ভাত কর্ম এবং খাইটা হচ্ছে ক্রিয়াপদ। এটাকে যখন আমরা ইংরেজিতে ট্রান্সলেট করব তখন সেটা হয়ে যাবে আই ইট রাইস। আইটা সাবজেক্ট, ইট ভার্ব, রাইস অবজেক্ট। আমরা সংজ্ঞায় জেনেছি যে কতগুলি শব্দ পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করে তাহলে তাকে আমরা বাক্য বলি। এখন ধরুন আমি আমার মনের ভাব প্রকাশ করছি এবং তার জন্য আমি 3টে সেন্টেন্স লিখেছি। 1 নম্বর সেন্টেন্সে আমি লিখেছি হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। 2 নম্বর সেন্টেন্সে লিখেছি দ্য কাউ ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, গরু আকাশে উঠছে। আর 3 নম্বর সেন্টেন্সে আমি লিখেছি দ্য বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই, পাখিরা আকাশে উঠছে। 3 রকম সেন্টেন্সে আমি 3 রকম মনের ভাব সম্পূর্ণভাবে, মোর স্পেসিফিক্যালি আমি আমার নিজের মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করলাম এবং প্রত্যেকটা এক্সপ্রেশনেই কতকগুলি শব্দ পাশাপাশি বসেছে। সুতরাং এগুলোকে আমরা সেন্টেন্স বলতে পারবো কি পারবো না সেটাই হচ্ছে এখন প্রশ্ন। প্রথম উদাহরণে আমি যেটা বলেছি হি প্লেস ফুটবল, আর সে ফুটবল খেলে, এর একটা বাস্তবসম্মত অর্থ আছে। কিন্তু 2 নম্বর সেন্টেন্সে দ্য কাউ ইজ ফ্লাইং ইন দ্য স্কাই আমি আমার মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করলেও এটাকে আমরা বাক্য বলতে পারবো না বা সেন্টেন্স বলতে পারবো না। কেন পারবো না সে বিষয়ে পরে আসছি। 3 নম্বর এক্সপ্রেশনে দ্য বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই, পাখিরা আকাশে উঠছে, এটাকে আমরা সেন্টেন্স বলতে পারবো। আমার মতে সেন্টেন্স বা বাক্যের সংজ্ঞা সবচেয়ে সুন্দরভাবে দেওয়া হয়েছে সংস্কৃত ব্যাকরণে। সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী একটা বাক্যের 3টে গুণ থাকা আবশ্যিক। 1 আসক্তি, 2 যোগ্যতা, 3 আকাঙ্ক্ষা। এবার আসি আসক্তি, যোগ্যতা আর আকাঙ্ক্ষা কি। আসক্তি হচ্ছে পদ সংস্থান রীতি, অর্থাৎ পদ বা পার্টস অফ স্পিচগুলিকে একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী বসাতে হবে। যেমন আমি এখানে একটা উদাহরণ লিখেছি রাম প্লেস ফুটবল, এখানে রাম সাবজেক্ট, প্লেস ভার্ব, ফুটবল অবজেক্ট। সুতরাং আমি এই এক্সপ্রেশনটাকে বলতে পারি এটা একটা সেন্টেন্স। চলুন এবার বাক্যের যে দ্বিতীয় গুণের কথা সংস্কৃত ব্যাকরণে বলা হয়েছে সেটাই, অর্থাৎ যোগ্যতা। যোগ্যতা বলতে কার যোগ্যতা? আমরা জানি
যে কাজ করে সেন্টেন্সের মধ্যে তাকে ডুয়ার বা কর্তা বলে। এখন আমরা যে এক্সপ্রেশনটাকে এক্সপ্রেস করব, অর্থাৎ যার মনের ভাব প্রকাশিত হবে, তার সেই জিনিসটি করার যোগ্যতা আছে কি না, অর্থাৎ সাবজেক্টের সেই কাজটি করার যোগ্যতা আছে কি না। সেটা করার যোগ্যতা সাবজেক্টের থাকে তাহলে সেটাকে সেন্টেন্স বলতে পারবো, আর যদি সেই যোগ্যতা না থাকে তাহলে সেটাকে আমরা সেন্টেন্স বলতে পারবো না। আমি দুটো এক্সপ্রেশন লিখেছি। প্রথম এক্সপ্রেশনে দ্য কাউ ইজ ফ্লাইং ইন দ্য স্কাই এবং দ্বিতীয় এক্সপ্রেশনে দ্য কাউ ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড। এই দুটো এক্সপ্রেশনের সাবজেক্ট হচ্ছে দি কাউ। এখন দেখার বিষয় হচ্ছে দ্য কাউ ইজ ফ্লাইং ইন দ্য স্কাই এই এক্সপ্রেশনে গরু আকাশে উঠছে, কিন্তু গরুর তো সে যোগ্যতা নেই আকাশে ওড়ার। সুতরাং সংস্কৃত ব্যাকরণের 2 নম্বর নিয়ম অনুযায়ী আমরা প্রথম এক্সপ্রেশনটাকে সেন্টেন্স বলতে পারবো না। পক্ষান্তরে দ্য কাউ ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড, আমরা সবাই জানি গরুর মাঠে চড়ে ঘাস খাওয়ার ক্ষমতা আছে, সুতরাং এটাকে আমরা সেন্টেন্স বলবো। সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী 3 নম্বর গুণ সেন্টেন্সের হলো আকাঙ্ক্ষা। আমরা যখন কোনো কিছু লিখি বা কোনো কিছু বলি তখন তার একটা উদ্দেশ্য থাকে। যখন লিখি তখন সেটা পাঠকের উদ্দেশ্যে থাকে, এবং যখন কোনো কিছু বলি তখন সেটা শ্রোতার উদ্দেশ্যে। তো সেই রকম সংস্কৃত ব্যাকরণে বলা হচ্ছে যে কোনো এক্সপ্রেশনকে যে আমরা তখনই বাক্য বলবো যখন সাবজেক্ট যেটা করছে বা সাবজেক্টের সম্পর্কে যেটা বলছে সেটা যখন অন্য কেউ শুনছে বা পড়ছে, তখন সেই শ্রোতার বা পাঠকের পড়ার বা শোনার আকাঙ্ক্ষা পরিপূর্ণ হচ্ছে কিনা। যদি শ্রোতার বা পাঠকের শোনার বা পড়ার আকাঙ্ক্ষা পূর্ণ হয় তাহলে সেটাকে আমরা বাক্য বলতে পারবো। যেমন আমি যদি বলি হি ইজ, সে হয়, তাহলে যে শুনছে বা যে পড়ছে তার সম্পূর্ণ বা একটা কমপ্লিট ধারণা বা কনসেপশন হলো না, সে হয়, সে কি হয় বা সে কি করছে কোনো কিছুই সে বুঝতে পারছে না, অর্থাৎ তার মধ্যে শোনার একটা আকাঙ্ক্ষা থেকে যাচ্ছে। এক্ষেত্রে আমি যদি বলি হি ইজ আ গুড বয়, সে একটা ভালো ছেলে, তাহলে হি ইজ এর সঙ্গে গুড বয় এই শব্দ দুটো যোগ করেছি, যার ফলে এর একটা সম্পূর্ণ অর্থ হয়েছে, এবং যার সঙ্গে আমি এই কথাটা বললাম হি ইজ আ গুড বয় তার শোনার আকাঙ্ক্ষা পরিপূর্ণ হলো। তাহলে আমরা যে সংজ্ঞা এতদিন পড়েছি, আ সেন্টেন্স ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট মেক্স আ কমপ্লিট সেন্স, অর্থাৎ সেন্টেন্স হচ্ছে একগুচ্ছ শব্দ যার একটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশিত হবে যার মাধ্যমে। আমি উদাহরণ দিয়ে দেখালাম, আমি একটা ব্যক্তি, আমার মনের ভাবকে আমি প্রকাশ করলাম, এবং আমার যে মনের ভাব আমি প্রকাশ করলাম সেটাকে সবগুলোকে বাক্য বলা যাবে না। তাহলে আমরা কিভাবে সেন্টেন্সকে সংজ্ঞায়িত করতে পারি? আমরা বলতে পারি সেন্টেন্স ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং আ রিয়াল সেন্স। রিয়াল সেন্স কথাটার উপরে আমাদের এমফাসাইজ করতে হবে। রিয়াল সেন্স অর্থাৎ আমরা যে এক্সপ্রেশনকে এক্সপ্রেস করব তার একটা বাস্তবসম্মত অর্থ থাকতে হবে, বাস্তবসম্মত অর্থ থাকতে হবে। তাহলে আমরা যেটা জেনেছি সেন্টেন্স ইজ আ গ্রুপ অফ ওয়ার্ড দ্যাট মেক্স আ কমপ্লিট সেন্স, এই ডেফিনিশনটা একেবারে যে সঠিক এবং সম্পূর্ণ সেটা আমরা বলতে পারবো না। কমপ্লিট সেন্স থাকবে, কিন্তু সেটা হবে কমপ্লিট অ্যান্ড রিয়াল সেন্স। সুতরাং আ সেন্টেন্স ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং আ কমপ্লিট অ্যান্ড আ রিয়াল সেন্স। তাহলে এবার আমরা দেখি সেন্টেন্সকে আমরা কটি অংশে ভাগ করতে পারি। এটা সবারই প্রায় জানা, সেন্টেন্সকে আমরা দুটো অংশে ভাগ করতে পারি, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা প্রেডিকেট। সেন্টেন্সের মধ্যে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে আমরা সাবজেক্ট বলি, অর্থাৎ সেন্টেন্সের মধ্যে ডুয়ার যে সেটাই হচ্ছে সাবজেক্ট, এবং সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় সেটা হলো প্রেডিকেট। আমি একটা উদাহরণ লিখেছি, দ্য বয় সিংস এ সং, ছেলেটা একটা গান গায়। এই সেন্টেন্সের মধ্যে দি বয় হচ্ছে সাবজেক্ট, এবং এই দি বয় সম্পর্কে বলা হচ্ছে ছেলেটি কি করছে, ছেলেটি গান গাইছে, সিংস আ সং। তাহলে আমরা কি জানলাম? হোয়াট ইজ সেড অ্যাবাউট দ্য সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় সেটা প্রেডিকেট। তাহলে এই বাক্যের মধ্যে দি বয় হচ্ছে সাবজেক্ট, কারণ বয় সম্পর্কে বলা হচ্ছে
আর বয় কি করছে সেটা বলা হচ্ছে সিংস এ সং, এটা হচ্ছে প্রেডিকেট। সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে আমরা সাধারণত নাউন, প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ ব্যবহার করে থাকি। আমি লিখেছি দ্য সাবজেক্ট পার্ট অফ দ্য সেন্টেন্স কনসিস্টস অফ নাউন্স, প্রোনাউন্স আর অ্যাডজেক্টিভস। আমি উদাহরণ হিসাবে একটা সেন্টেন্স লিখেছি পাশের বক্সে দেখতে পাচ্ছেন, দ্য গ্রেট লিডার কেম টু রেস্কিউ দ্য রেচেড, অর্থাৎ মহান নায়ক দুর্দশাগ্রস্ত মানুষদেরকে উদ্ধারের জন্য এলেন। এখানে আন্ডারলাইন করা আছে দ্য গ্রেট লিডার, এই এক্সপ্রেশনটি। এখানে তিনটি শব্দ, এর মধ্যে লিডার হচ্ছে নাউন আর গ্রেট অ্যাডজেক্টিভ। এখানে এই তিনটি শব্দ মিলে একত্রে আমরা বলতে পারি দ্য গ্রেট লিডার হচ্ছে সাবজেক্ট, এবং এই সাবজেক্ট সম্পর্কে যেটা বলা হয়েছে বাকি অংশ বাক্যের কেম টু রেস্কিউ দ্য রেচেড, এটা হচ্ছে প্রেডিকেট। এবার আসি প্রেডিকেট সেকশনে, অর্থাৎ দ্য প্রেডিকেট পার্ট অফ দ্য সেন্টেন্স কনসিস্টস অফ ফাইনাইট ভার্বস, অবজেক্টস, কমপ্লিমেন্টস, অ্যাডভার্বিয়ালস অ্যান্ড মডিফায়ার্স। আমি ওই একই সেন্টেন্সই উদাহরণ হিসাবে লিখেছি, দ্য গ্রেট লিডার কেম টু রেস্কিউ দ্য রেচেড কুইকলি। এখানে দ্য গ্রেট লিডার আগেই বলেছি সাবজেক্ট, তাহলে বাকি অংশ যেটা কেম টু রেস্কিউ দ্য রেচেড কুইকলি, এই অংশটুকু প্রেডিকেট। আচ্ছা, কেম হচ্ছে ভার্ব, কুইকলি আমরা জানি এলওয়াই যুক্ত শব্দ সাধারণত অ্যাডভার্ব হয়, কুইকলি অ্যাডভার্ব। তাহলে এই যে আন্ডারলাইন করা অংশটা আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সে, দ্য গ্রেট লিডার কেম টু রেস্কিউ দ্য রেচেড কুইকলি, এই সেন্টেন্সে আন্ডারলাইন করা অংশটা প্রেডিকেট। আমরা সাধারণত নর্মাল স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সের শুরুর প্রথমেই সাবজেক্ট ব্যবহার করে থাকি এবং তারপরে শেষের অংশে আমরা প্রেডিকেট ব্যবহার করি। যেমন আমি এখানে একটা সেন্টেন্স লিখেছি, দোজ ডেজ আর গন, ওই দিনগুলি চলে গেছে। এখানে দোজ ডেজ হচ্ছে সাবজেক্ট আর গন হচ্ছে প্রেডিকেট। এখানে সাবজেক্টটাকে আগে লিখেছি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্রেডিকেটের অংশটাকে আমরা সেন্টেন্সের প্রথমে লিখি এবং সাবজেক্ট অংশটাকে শেষের দিকে লিখি। তার কারণ হচ্ছে সেন্টেন্সের ওই অংশটুকু অর্থাৎ প্রেডিকেটের ওই অংশটুকুর উপরে জোর দেওয়ার জন্য বা এমফাসাইজ করার জন্য। আমি এই একই সেন্টেন্সকে অন্যরকমভাবে লিখেছি, গন অফ দোজ ডেজ, অর্থাৎ সেদিনগুলো কবেই চলে গেছে। এখানে কবেই চলে গেছে অর্থাৎ দ্য দোজ ডেজ আর গন, আর গন এই অংশটুকুকে এমফাসাইজ করার জন্য আমি আগে লিখেছি, আর গন এটা হচ্ছে প্রেডিকেট। তাহলে আমরা সেন্টেন্সের কোনো অংশকে এমফাসাইজ করার জন্য আমরা প্রেডিকেটকে আগে ব্যবহার করতে থাকি। এবার আসি সাবজেক্ট প্রেডিকেটের একটু কম আলোচিত বিষয়, সাবজেক্ট প্রপার এবং অ্যাডজাংস টু সাবজেক্ট কী জিনিস। আমি একটা উদাহরণ লিখেছি, দ্য ইন্টেলিজেন্ট বয় গট দ্য প্রাইজ ফর সলভিং দ্য প্রবলেম। এই সেন্টেন্সে বয় হচ্ছে সাবজেক্ট, তার সঙ্গে দি এবং ইন্টেলিজেন্ট এই শব্দ দুটো যুক্ত হয়েছে। এখন সাবজেক্টের মধ্যে নাউন এবং প্রোনাউন হিসাবে যে শব্দটা ব্যবহৃত হয় সেগুলোকে আমরা বিশেষ নামে ডাকি, সেটাকে বলি সাবজেক্ট প্রপার। এবং সাবজেক্ট প্রপারের সঙ্গে বাদবাকি যে শব্দ অ্যাডজেক্টিভ বা অন্যান্য শব্দ আমরা বসাই সেগুলোকে আমরা বলে থাকি অ্যাডজাংস টু সাবজেক্ট। মোটামুটি এই হলো সেন্টেন্সের গঠন এবং সেন্টেন্সের সাবজেক্ট প্রেডিকেট নিয়ে। এবার আমরা চলে আসব ইংরেজি গ্রামারে মোট কত ধরনের সেন্টেন্স পাই। ইংরেজি গ্রামারে আমরা সাধারণত 5 ধরনের সেন্টেন্স দেখে থাকি। এই 5 ধরনের সেন্টেন্স হলো অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি। এই 5 ধরনের সেন্টেন্সের মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা মোটামুটি 80% ব্যবহার করে থাকি। এবার আসি অ্যাসার্টিভ সেন্টেন্স কী জিনিস। অ্যাসার্টিভ সেন্টেন্সেস মেক আ সিম্পল স্টেটমেন্ট, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের মাধ্যমে আমরা সাধারণভাবে কোনো তথ্য বা ইনফরমেশান দিয়ে থাকি। আমি প্রথমেই হেডিংয়ে লিখেছি অ্যাসার্টিভ অর স্টেটমেন্ট, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা এই সেন্টেন্সগুলোকে বলবো যে সেন্টেন্সগুলোতে সাধারণভাবে কোনো তথ্য দেওয়া হবে। আমি এখানে উদাহরণ হিসাবে লিখেছি আই নো হিম, হি ইজ অ্যান ইন্ডিয়ান সিটিজেন। দুটো সেন্টেন্স, এখানে আমি তাকে চিনি, অর্থাৎ আমি একটা সাধারণভাবে ইন জেনারেল তথ্য দিলাম যে আমি তাকে চিনি।
হি ইজ অ্যান ইন্ডিয়ান সিটিজেন, সে হচ্ছে একজন ভারতীয় নাগরিক, তার সম্পর্কে আমি এখানে একটা তথ্য দিলাম। অর্থাৎ সাধারণভাবে কোনো তথ্য যখন কোনো সেন্টেন্সে দেওয়া হয় তখন আমরা তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলি। এবার আসি 2 নম্বর সেন্টেন্স, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমি হেডিংয়ে লিখেছি পাশেই ইন্টারোগেটিভ কোয়েশ্চেন, অর্থাৎ যে সেন্টেন্সে কোনো কিছু প্রশ্ন করা হয় তাকেই আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলি। ইন্টারোগেটিভ সেন্টেন্সেস আস্ক কোয়েশ্চেন্স, অর্থাৎ কোনো তথ্য জানার জন্য আমরা যখন কোনো প্রশ্ন করি তখন সেই সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমি দুটো উদাহরণ এখানে লিখেছি। একটা হচ্ছে ডু ইউ নো হিম, হোয়াই ইজ সি লাফিং। আমি প্রথম সেন্টেন্সে জানতে চেয়েছি তুমি কি তাকে চেনো, অর্থাৎ তার সম্পর্কে আমি একটা ইনফরমেশন জানতে চেয়েছি। আর হোয়াই ইজ সি লাফিং, অর্থাৎ সে কেন হাসছে। অর্থাৎ কোনো ইনফরমেশন জানার জন্য আমরা যখন কোনো প্রশ্ন করি তখন আমরা যে ধরনের সেন্টেন্স ব্যবহার করি তাকে আমরা বলি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার আসি পরের সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। আমি হেডিংয়ে লিখেছি ইম্পারেটিভ অর কমান্ড অর রিকোয়েস্ট অর অ্যাডভাইস, অর্থাৎ এখান থেকেই কিছুটা ধারণা করে নেওয়া যেতে পারে ইম্পারেটিভ সেন্টেন্স কি। ইম্পারেটিভ সেন্টেন্সেস এক্সপ্রেস কমান্ড অর রিকোয়েস্ট, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে আদেশ, অনুরোধ এবং উপদেশ, এইগুলো প্রকাশ করে। এই সেন্টেন্সে মনে রাখতে হবে আমরা সাধারণত সাবজেক্টকে ব্যবহার করি না। এই ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট সবসময়ই সেকেন্ড পারসন ইউ এবং সেটা সবসময়ই সেন্টেন্সে আন্ডারস্টুড বা উহ্য থাকে। আমি 3টে সেন্টেন্স এখানে লিখেছি। কাম হিয়ার, এখানে এসো। আর ডু নট রান ইন দ্য সান, প্লিজ গিভ মি আ পেন। প্রথম সেন্টেন্সে আমি একটা কমান্ড দিয়েছি কাম হিয়ার, এখানে আসার জন্য আদেশ দিয়েছি। 2 নম্বর সেন্টেন্সে ডু নট রান ইন দ্য সান আমি উপদেশ দিয়েছি যে রৌদ্রে দৌড়িও না। আর 3 নম্বর সেন্টেন্সে আমি অনুরোধ করেছি প্লিজ গিভ মি আ পেন, আমাকে একটা পেন দাও। তো এই 3টি সেন্টেন্সের সাবজেক্ট কিন্তু ইউ, এবং আমরা ইম্পারেটিভ সেন্টেন্স যেহেতু এগুলো আমরা ইউটাকে উহ্য রেখেছি, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট ইউ সবসময় উহ্য থাকে। এবার আসি পরের সেন্টেন্স, অর্থাৎ অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সেস এক্সপ্রেস আ উইশ অর প্রেয়ার। আমি হেডিংয়েই লিখেছি অপটেটিভ অর ডিজায়ার অর প্রেয়ার। এখান থেকেই পরিষ্কার যে অপটেটিভ সেন্টেন্সে সাধারণত আমরা আমাদের কোনো ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করে থাকি। আমি দুটো সেন্টেন্স লিখেছি উদাহরণ হিসাবে, মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুক, এবং মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। এই দুটো সেন্টেন্সেই কিন্তু সেলফলেস প্রেয়ার এক্সপ্রেস করা হয়েছে, অর্থাৎ নিঃস্বার্থভাবে যখন কোনো কিছু অন্যের জন্য ইচ্ছা প্রকাশ করা হবে বা প্রার্থনা করা হবে তখন আমরা তাকে অপটেটিভ সেন্টেন্স বলবো। এবার আসি আমরা লাস্ট টাইপ অফ সেন্টেন্স, অর্থাৎ এক্সক্লামেটরি। আমার এখানে একটা বিষয় বোঝার আছে। এক্সক্লামেটরি সেন্টেন্স আমরা জানি এক্সক্লামেটরি মানে বিস্ময়সূচক, তো আমরা বাংলায় এটাকে বিস্ময়সূচক বা বিস্ময়বোধক বা বাক্য বলে জানি, কিন্তু এক্সক্লামেটরি সেন্টেন্সের সংজ্ঞা থেকে পরিষ্কার একে শুধু বিস্ময়সূচক বাক্য বলা যাবে কিনা। এক্সক্লামেটরি সেন্টেন্সেস এক্সপ্রেস আ সাডেন ফিলিং অফ ইমোশন, অর্থাৎ মনের হঠাৎ কোনো আবেগ বা অনুভূতি যে সেন্টেন্সে প্রকাশিত হয় সেই সেন্টেন্সকে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স বলে জানি। এখন মনের আবেগ বা অনুভূতি সে তো বিভিন্ন ধরনের হতে পারে, কখনো আনন্দের সুখানুভূতি, কখনো ঘৃণার, কখনো দুঃখের হতে পারে। তাহলে আমরা সেন্টেন্সটাকে কেন এক্সক্লামেটরি? হুররে উই হ্যাভ ওন দ্য প্রাইজ, ফাই ফাই আপন দ্য ট্রেটার। এবং 3 নম্বর সেন্টেন্সে লিখেছি অ্যালাস আই হ্যাভ লস্ট মাই পেন। হুররে উই হ্যাভ ওন দ্য প্রাইজ, এই সেন্টেন্সে আমরা আনন্দের অনুভূতি প্রকাশ করেছি। ফাই ফাই আপন দ্য ট্রেটার, অর্থাৎ বিশ্বাসঘাতককে ধিক, এখানে আমরা ঘৃণার অনুভূতি বা আবেগকে প্রকাশ করেছি। আর অ্যালাস আই হ্যাভ লস্ট মাই পেন, হায় আমি আমার পেনটা হারিয়ে ফেলেছি, এখানে আমি আমার দুঃখের অনুভূতি প্রকাশ করেছি। অর্থাৎ এক্সক্লামেটরি সেন্টেন্সে হচ্ছে সাডেন ফিলিং অর ইমোশন, মনের হঠাৎ কোনো অনুভূতি বা আবেগ আমরা প্রকাশ করি এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে এই মোটামুটি আজকের আলোচনা, অর্থাৎ সেন্টেন্স কি, সেন্টেন্সকে কিভাবে
কত রকমভাবে ভাগ করা যায় বা সেন্টেন্সের কটা অংশ এবং কত ধরনের সেন্টেন্স আমরা জানি, সেটা মোটামুটি আমরা জানলাম। পরের ভিডিওতে আমি এই সেন্টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স এবং অপটেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আশা করি সবার ভালো লেগেছে। ধন্যবাদ।